প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি উর্মিলা গুড়িয়া, প্রভাষক সমাজবিজ্ঞান, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরখাদা, খুলনা। আজকের ক্লাসে আলোচ্য বিষয় সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের বাংলাদেশের গ্রামীণ সমাজের ধারণা ও প্রকৃতি সম্পর্কে। বাংলাদেশ গ্রাম প্রধান দেশ। এদেশে প্রায় ৮৫,০০০ গ্রাম রয়েছে। গ্রাম সমাজ আপেক্ষিকভাবে কৃষি নির্ভর পেশার প্রাধান্যে বৈশিষ্ট্যমণ্ডিত। আমেরিকান সমাজবিজ্ঞানী P.H. ল্যান্ডিস এর মতে, পরিসংখ্যান প্রয়োজনে কিছু না থাকলেও ২৫০০ এর কম সংখ্যক লোকের বসতি এলাকাকে গ্রাম বলে অভিহিত করা হয়। অন্যদিকে আমেরিকান সমাজবিজ্ঞানী লোমিস ও বেগল এর মতে, গ্রাম একটি কৃষি নির্ভর জনপদ, যেখানে কৃষকরা কেন্দ্রস্থলে বসবাস করে। চতুর্পাশে থাকে তাদের চাষাবাদের ভূমি। আর গ্রামের সাধারণ কাঠামো হলো কেন্দ্র থেকে শুরু করে পরপর। গ্রামের কেন্দ্রবস্তু গৃহ সমষ্টি ও অন্যান্য ধরনের ঘর দরজা। ২ নম্বরে হচ্ছে ক্ষুদ্র বাগান জমি। ৩ নম্বরে বড় আকারের চাষাবাদের ভূখণ্ড। ৪ নম্বর গোচারণ ভূমি। ৫ নম্বর বন জঙ্গলের জন্য পরিত্যক্ত ভূমি নজরে পড়ে। আর গ্রামীণ সমাজ বলতে মূলত কৃষি কাজ ও কৃষক সমাজ নিয়ে গঠিত জনপদকেই বোঝায়। অন্য কথায় গ্রামীণ সমাজ কি? নগর সমাজের বিপরীতে যে সমাজ, তাই হলো গ্রামীণ সমাজ। তাহলে বাংলাদেশ কোন ধরনের দেশ? বাংলাদেশ গ্রাম প্রধান দেশ। আর এদেশে কতগুলো গ্রাম রয়েছে? প্রায় ৮৫,০০০ গ্রাম রয়েছে। আমেরিকান সমাজবিজ্ঞানী P.H. ল্যান্ডিসের মতে, গ্রামটা কি? গ্রাম হচ্ছে ভিন্ন কিছু না থাকলেও ২৫০০ এর কম সংখ্যক লোকের বসতি এলাকাকে গ্রাম বলে। আর এই সংখ্যাটি কে প্রদান করেছে? আমেরিকান সমাজবিজ্ঞানী P.H. ল্যান্ডিস। আবার আমেরিকান সমাজবিজ্ঞানী লোমিস ও বেগলের মতে গ্রাম কি? লোমিস ও বেগলের মতে গ্রাম হচ্ছে একটি কৃষি নির্ভর জনপদ, যেখানে কৃষকরা কেন্দ্রস্থলে বসবাস করে। আর এদের চতুর্পাশে কি থাকে? চতুর্পাশে থাকে চাষাবাদের জন্য ভূমি। তাহলে গ্রাম হচ্ছে একটি কৃষি নির্ভর জনপদ, যেখানে কৃষকরা কেন্দ্রস্থলে বসবাস করে। আর এর চতুর্পাশে থাকে কি? চাষাবাদের জন্য ভূমি। এই সংখ্যাটি কে দিয়েছে? এই সংখ্যাটি দিয়েছে আমেরিকান সমাজবিজ্ঞানী লোমিস ও বেগল। আর গ্রামের সাধারণ কাঠামো কি? গ্রামের সাধারণ কাঠামো হলো কেন্দ্র থেকে শুরু করে পরপর গ্রামের কেন্দ্রবস্তু গৃহ সমষ্টি ও অন্যান্য ধরনের ঘর দরজা ১ নম্বরে। আর ২ নম্বরে কি আসছে? ক্ষুদ্র বাগান জমি। আর ৩ নম্বরে হচ্ছে বড় আকারের চাষাবাদের ভূখণ্ড। ৪ নম্বরে গোচারণ ভূমি। আর ৫ নম্বরে বন জঙ্গলের জন্য পরিত্যক্ত ভূমি, যেটা আমাদের নজরে পড়ে। তাহলে আমরা জানবো যে গ্রামীণ সমাজটা কি। গ্রামীণ সমাজ হচ্ছে বলতে কৃষি কাজ এবং কৃষক সমাজ নিয়ে গঠিত জনগণকেই বোঝায়। তাহলে গ্রামীণ সমাজটা কি?
গ্রামীণ সমাজ হচ্ছে মূলত কৃষিকাজ ও কৃষক সমাজ নিয়ে গঠিত জনপদকে বোঝায়। আর অন্য কথায় গ্রামীণ সমাজ কি? অন্য কথায় হচ্ছে নগর সমাজের বিপরীতে যে সমাজ, সেটাই হচ্ছে গ্রামীণ সমাজ। এই গ্রামীণ সমাজের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি কি? এই বৈশিষ্ট্যগুলো হলো কৃষি নির্ভর পেশার প্রাধান্য, কৃষি নির্ভর পেশার প্রাধান্য। 2 নম্বরে হচ্ছে জনগোষ্ঠীর মধ্যে উচ্চ ঘনিষ্ঠতা ও হৃদ্যতা। উচ্চ ঘনিষ্ঠতা ও হৃদ্যতা। 3 নম্বরে হচ্ছে সামাজিক স্তর বিন্যাস। সামাজিক স্তর বিন্যাস ও অসমতা মাত্রা কম। চার নম্বরে কর্মীর কর্মস্থলের খুব কাছে বাসস্থান। খুব কাছে বাসস্থান। 5 নম্বরে সদস্যদের প্রতিবেশী সদস্যদের সদস্যদের প্রতিবেশী সবাই প্রতিবেশী সবাই একই পেশায় নিয়োজিত। পেশায় নিয়োজিত। 6 নম্বরে থাকছে জনসংখ্যার ঘনত্ব তুলনামূলকভাবে কম। জনসংখ্যার ঘনত্ব তুলনামূলকভাবে কম থাকে। 7
7 নাম্বার, সামাজিক গতিশীলতার হার কম থাকে। সামাজিক গতিশীলতার হার কম থাকে। 8 নম্বরে হচ্ছে সামাজিক পরিবর্তনের গতি। সামাজিক পরিবর্তনের গতি বা হার কম থাকে। হার কম থাকে। তাহলে গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য হচ্ছে কি? গ্রামীণ সমাজের বৈশিষ্ট্যগুলো হলো কৃষি নির্ভর পেশার প্রাধান্য, জনগোষ্ঠীর মধ্যে উচ্চ ঘনিষ্ঠতা ও হৃদ্যতা, সামাজিক স্তরবিন্যাস ও অসমতার মাত্রা কম, কর্মীর কর্মস্থলের খুব কাছে বাসস্থান, সদস্যদের প্রতিবেশী সবাই একই পেশায় নিয়োজিত, জনসংখ্যার ঘনত্ব তুলনামূলকভাবে কম থাকে, সামাজিক গতিশীলতার হার কম থাকে, সামাজিক পরিবর্তনের গতি বা হার কম থাকে। আর গ্রামীণ সমাজ হলো ক্ষুদ্রায়তনেরও কম বসতিপূর্ণ। এখানে মুখোমুখি মিথস্ক্রিয়া ব্যাপক হারে চলে। এখানে ব্যক্তি স্বাতন্ত্র্যের সুযোগ সীমিত। পরিবার ও জ্ঞাতিতত্ত্ব সর্বত্র বিরাজমান ও বহুক্রিয়াশীল। উৎপাদনের উপায় যান্ত্রিকভাবে সহজ এবং শ্রম বিভাজনের ভিত্তি মূলত বয়স ও লিঙ্গভিত্তিক। চাষাবাদ হলো প্রথাগত শ্রমকেন্দ্রিক ও প্রধানত মানব শক্তি সরবরাহের উপর নির্ভরশীল। তাহলে গ্রামীণ সমাজ হলো কোন ধরনের? ক্ষুদ্রায়তনের ও কম বসতিপূর্ণ। আর এখানে কি? মুখোমুখি মিথস্ক্রিয়া ব্যাপক হারে চলে। এখানে ব্যক্তি স্বাতন্ত্র্যের সুযোগ সীমিত। বিশেষ করে পরিবার ও জ্ঞাতিতত্ত্ব সর্বত্র বিরাজমান ও বহুক্রিয়ামুখী। উৎপাদনের উপায় কি? যান্ত্রিকভাবে সহজ। আর এবং শ্রম বিভাজনের ভিত্তি কি? শ্রম বিভাজনের ভিত্তি হলো মূলত বয়স ও লিঙ্গভিত্তিক। আর চাষাবাদ হলো প্রথাগতভাবে শ্রমকেন্দ্রিক ও মানব শক্তি সরবরাহের উপর নির্ভরশীল। আবার আমেরিকান সমাজবিজ্ঞানী ডুয়াইট স্যান্ডারসন 3টি প্রধান রীতিতে গ্রামের মধ্যে পার্থক্য নির্দেশ করেছেন। এই পার্থক্যগুলো হলো ক্ষুদ্র গ্রাম, এটা হচ্ছে 500 জনের কম লোকের বাস। 500 জনের কম লোকের বাস।
2 নম্বরে আসছে মাঝারি গ্রাম। মাঝারি গ্রাম 500 থেকে 1200 লোকের বাস। 500 থেকে 1200 লোকের বাস। 3 নম্বর বৃহৎ গ্রাম। এগুলো হচ্ছে 1200 থেকে 2500 লোকের বাস। 1200 থেকে 2500 লোকের বাস। তাহলে ডুয়ান স্যান্ডারসন কয়টি প্রধান রীতিতে গ্রামের মধ্যে পার্থক্য নির্দেশ করেছেন? 3টি প্রধান রীতিতে গ্রামের মধ্যে পার্থক্য নির্দেশ করেছেন। আর এগুলো হলো কি কি? এগুলো হলো ক্ষুদ্র গ্রাম। এই গ্রামে কত লোকের বাস থাকে? 500 জন লোকের, মানে কম লোকের বাস। আর মাঝারি গ্রাম হচ্ছে 500 থেকে 1200 লোকের বাস। আর বৃহৎ গ্রাম হচ্ছে 1200 থেকে 2500 লোকের বাস। ক্ষুদ্র গ্রামটা হচ্ছে কত? 500 জনের কম লোকের বাস। মাঝারি গ্রাম 500 থেকে 1200 লোকের বাস। আর বৃহৎ গ্রাম হচ্ছে 1200 থেকে 2500 লোকের বাস। আবার জে.বি. কোক গ্রাম সমূহকে অর্থনৈতিক, শিক্ষাগত, ধর্মীয়, সামাজিক, যোগাযোগ ও পেশাগত ভূমিকার ভিত্তিতে 5টি ভাগে ভাগ করেছেন। আর এগুলো হলো কি কি? এই ভাগগুলো হলো একক বা সাধারণ সেবার গ্রাম। একক বা সাধারণ সেবার গ্রাম। 2 নম্বরে হচ্ছে সীমিত বা সাধারণ সেবার গ্রাম। সীমিত বা সাধারণ সেবার গ্রাম। 3 নম্বরে হচ্ছে আধা সম্পূর্ণ মাধ্যমিক বা গৌণ রীতি। আধা সম্পূর্ণ মাধ্যমিক বা গৌণ রীতি। চার নাম্বার পূর্ণাঙ্গ অংশত বিশেষত্বধারী কেন্দ্র।
পূর্ণাঙ্গ অংশত বিশেষত্বধারী কেন্দ্র, বিশেষত্বধারী কেন্দ্র। আর 5 নম্বরে হচ্ছে নগররূপী অত্যন্ত বিশেষত্বধারী, নগররূপী ও অত্যন্ত ও বিশেষত্বধারী তাহলে জেবি কোপ গ্রামসমূহকে কয় ভাগে ভাগ করেছে? 5 ভাগে। আর এগুলো হচ্ছে কি কি? এই ভাগগুলো হচ্ছে একক বা সাধারণ সেবার গ্রাম, সীমিত বা সাধারণ সেবার গ্রাম, আধা সম্পূর্ণ, মাধ্যমিক বা গৌণ রীতি, পূর্ণাঙ্গ অংশত বিশেষত্বধারী কেন্দ্র, নগররূপী ও অত্যন্ত বিশেষত্বধারী। নগররূপ বাংলাদেশ গ্রামের দেশ। 21 শতকের সূচনা লগ্নে 3/4 লোক গ্রামে বাস করত। ব্রিটিশ আগমনের 2000 বছরেরও আগে সৃজিত গ্রামটি একটি নিস্তরঙ্গ স্বয়ংসম্পূর্ণ গ্রাম সম্প্রদায় হিসেবে টিকে ছিল। ব্রিটিশ শাসনে প্রকৃত অর্থে বাংলার গ্রাম সম্প্রদায় তথা সমগ্র ভারতীয় সমাজ কাঠামোতে ব্যাপক ও সর্বগ্রাহী পরিবর্তনের সূচনা করে। 21 শতকে বাংলাদেশের গ্রামীণ সমাজ আধুনিক যোগাযোগ, কৃতকৌশল তথা বিশ্বায়নের প্রভাবে দ্রুত পরিবর্তিত হচ্ছে। বাংলাদেশের সমাজ, অর্থনীতি, রাজনীতি ও রাষ্ট্রীয় ক্ষেত্রে গ্রামীণ সমাজের প্রভাব রয়েছে যথেষ্ট। স্বাধীন বাংলাদেশের গ্রামীণ সমাজ পরিবর্তনের মধ্যে সবচেয়ে বেশি দৃশ্যমান। তাহলে গ্রামের দেশ হচ্ছে বাংলাদেশ। আর 21 শতকের সূচনা লগ্নে কত লোক গ্রামে বাস করত? 3/4 লোক গ্রামে বাস করত। আর ব্রিটিশ আগমনের 2000 বছরেরও আগে সৃজিত গ্রামটি ব্রিটিশ আগমন পর্যন্ত প্রায় নিস্তরঙ্গ স্বয়ংসম্পূর্ণ গ্রাম সম্প্রদায় হিসেবে টিকে ছিল। আর এই ব্রিটিশ শাসনই প্রকৃতপক্ষে সর্বপ্রথমে বাংলার গ্রামীণ সম্প্রদায় তথা সমগ্র ভারতীয় সমাজ কাঠামোতে ব্যাপক ও সর্বগ্রাসী পরিবর্তনের সূচনা করে। আর 21 শতকে কি হয়? 21 শতকে বাংলাদেশের গ্রামীণ সমাজ আধুনিক যোগাযোগ, কৃতকৌশল তথা বিশ্বায়নের প্রভাবে দ্রুত পরিবর্তিত হচ্ছে। বাংলাদেশের সমাজ, অর্থনীতি, রাজনীতি ও রাষ্ট্রীয় ক্ষেত্রে গ্রামীণ সমাজের কি রয়েছে? ব্যাপক প্রভাব রয়েছে। আর
স্বাধীন বাংলাদেশের গ্রামীণ সমাজ পরিবর্তনের মধ্যে সবচেয়ে বেশি দৃশ্যমান হচ্ছে কি কি? এগুলো হলো কৃষি জমির অব্যাহত খণ্ডীকরণ, কৃষি জমির অব্যাহত খণ্ডীকরণ, দুই নম্বর হচ্ছে মাথাপিছু জমির পরিমাণের দ্রুত ক্রমহ্রাসমানতা, মাথাপিছু জমির পরিমাণ জমির পরিমাণ জমির পরিমাণের দ্রুত তিন নম্বরে হচ্ছে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি, খাদ্য শস্য উৎপাদন বৃদ্ধি। চার নম্বরে হচ্ছে কৃষির বহুমুখীকরণ, কৃষির বহুমুখী তাহলে এগুলো কি কি? যে স্বাধীন বাংলাদেশের গ্রামীণ সমাজ পরিবর্তনের মধ্যে সবচেয়ে বেশি দৃশ্যমান হয়েছিল কি কি? সবচেয়ে বেশি দৃশ্যমান হয়েছিল কৃষি জমির অব্যাহত খণ্ডীকরণ, মাথাপিছু জমির পরিমাণের দ্রুত ক্রমহ্রাসমানতা, খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি, কৃষির বহুমুখীকরণ ইত্যাদি। মাথাপিছু জমির প্রাপ্যতা বিবেচনায় বাংলাদেশ বিশ্বের সম্ভবত সর্বনিম্ন অবস্থানে রয়েছে। এই মাথাপিছু জমির প্রাপ্যতাও দ্রুত হ্রাস পাচ্ছে। দেশে আশানুরূপ শিল্প কারখানা না হয় এবং শিল্পে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হয় এই কৃষি নির্ভর জনসংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এবং মাথাপিছু জমির পরিমাণ দ্রুত কমে যাচ্ছে। এছাড়া বাংলাদেশের গ্রামীণ সমাজের জ্ঞাতি সম্পর্ক, ভূমির মালিকানা, ক্ষমতা ও নেতৃত্ব ইত্যাদি বহুলাংশে ঐতিহ্য নির্ভর, যা গ্রামীণ সমাজের অবস্থান ও ভূমিকাকে নির্দেশ করে। তাই সমকালীন বাংলাদেশের গ্রামীণ সমাজের বিশেষ বিশ্লেষণ যথেষ্ট গুরুত্বের দাবি রাখে। তাহলে মাথাপিছু জমির প্রাপ্যতা বিবেচনায় বাংলাদেশ বিশ্বের সম্ভবত কোন অবস্থানে? সর্বনিম্ন অবস্থানে রয়েছে। আর এই মাথাপিছু জমির প্রাপ্যতাও কি হচ্ছে? দ্রুত হ্রাস পাচ্ছে। আবার দেশে আশানুরূপ শিল্প কারখানা না হয় এবং শিল্পে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হয় কৃষি নির্ভর জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
আর এই জনসংখ্যা বৃদ্ধির ফলে কি হচ্ছে, জমির পরিমাণও দ্রুত কমে যাচ্ছে। আবার বাংলাদেশের গ্রামীণ সমাজের জ্ঞাতি সম্পর্ক, ভূমির মালিকানা, ক্ষমতা ও নেতৃত্ব ইত্যাদি বহুলাংশে ঐতিহ্য নির্ভর, যা গ্রামীণ সমাজের অবস্থান ও ভূমিকাকে নির্দেশ করে। তাই কি বলা যায়, তাই সমকালীন বাংলাদেশের গ্রামীণ সমাজের বিশ্লেষণ যথেষ্ট গুরুত্বের দাবি রাখে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। সবাইকে ধন্যবাদ।